প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাই। সারিকা প্রপার্টিজ লিমিটেড প্রেজেন্টস আলমগীরের চা আলাপন 13তম পর্বে। আজকে আমাদের স্টুডিওতে একজন বিশেষ নারী উদ্যোক্তা উপস্থিত হয়েছেন। বাহারি বাই রোমানা এই বিজনেস পেজের একজন ওনার, এবং উনি বেসিক্যালি কাজ করেন মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক নিয়ে, স্ট্রিজ, আনস্ট্রিজ, 3 পিস, 2 পিস, 1 পিস, কুর্তি, শাড়ি সহ বিভিন্ন ধরনের মেয়েদের পোশাক নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। ইতিমধ্যে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন এবং বাহারি বাই রোমানা ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয় একটি নাম, একটি ব্র্যান্ডে রূপ নিয়েছে। এবং এই ব্র্যান্ডের একজন ওনার মালিক শামিমা সুলতানা রোমানা। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আর আপনাকে একটু থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আর যারা যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপু, আপনি আমাদের স্টুডিওতে প্রথম এসেছেন, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ। তো আপনার সাথে আমরা কথা বলবো বিভিন্ন উদ্যোক্তা নিয়ে, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসা বাণিজ্যের যে সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো আপনার একটা পেজ আছে বাহারি বাই রোমানা। এই যে বাহারি বাই রোমানা নামটা খুবই চমৎকার। পাশাপাশি আপনি এই পেজ থেকে কাজ করছেন এবং পাশাপাশি ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WB ফাউন্ডার, আপনি সম্মানিত অ্যাডমিন। তো দুই দিক থেকে আপনি কাজ করছেন। এই যে বাহারি বাই রোমানা, তো এই বাহারি বাই রোমানা নামটা আসলে কিভাবে চয়েস হলো? আচ্ছা, বাহারি বাই রোমানা এটা প্রথমে আমি, এটার নাম আসলে বাহারি ছিল। তো বাহারি থাকার কারণে যেটা হয় যে যেহেতু এই পেজটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি জড়িত, এবং এটা যখন শুরু হয় এটা শিশুর মতো আমি আসলে এটাকে খুব লালন পালন করেছি, খুব যত্ন নিয়ে প্রত্যেকটা পোস্ট লিখি, ভিডিও শুট করি। তো এরপর থেকে মনে হলো যে এটার সঙ্গে আমাকে নিজেকে যদি জুড়ে দেই, যেমন বাবার সঙ্গে বাচ্চাদের সঙ্গে বাবা মায়ের নাম জুড়ে দেওয়া হয়, ঠিক তেমনি করে এটা আমার শিশুর মতো। তো এই শিশুটার সঙ্গে আমার নামটা জুড়ে দিলাম, এরপরে হয়ে গেল বাহারি বাই রোমানা। আচ্ছা, খুবই চমৎকার নামটা। এবং আপনার উদ্যোক্তা জীবন কিভাবে শুরু করলেন এবং কত সাল থেকে শুরু করলেন? আচ্ছা, উদ্যোক্তা জীবনটা আসলে শুরু, এই যে সবারই মোটামুটি আমরা জানি যে করোনা টাইমে এই সময়টা আসলে সবাই আমরা ঘরবন্দি ছিলাম, আমরা কেউ বের হতে পারতাম না। তো ঘরে আসলে কতক্ষণ থাকা যায়, আমরা বিভিন্ন কারণে বের হতাম, সেটাও হচ্ছে না। তো তখনই শুরু করি, মানে আমাদের একটা বন্ধু ছিল, ওর একটা শোরুম ছিল ওখানে। তো আরেকটা বন্ধুর উৎসাহে আমি আসলে এই বিজনেসে আসি যে ঠিক আছে কিছু করো, সময়টাকে ইউটিলাইজ করো। যেহেতু আমার হাজবেন্ড হচ্ছে আমাকে কোনো জব করতে দিবে না, কারণ বাচ্চাগুলো ছোট ছিল, ওদের দেখাশোনার অনেক দায়িত্ব ছিল। তো তখন চিন্তা করলাম ঠিক আছে নিজের জীবনটা নিজেই গড়ি। উদ্যোক্তা জীবন আসলে অনেক চমকপ্রদ একটা জীবন। আপনারা যদি কেউ গুছিয়ে নিতে পারেন, আমার মনে হয় এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আমরা শুধু শুধু সোনার হরিণ চাকরির পেছনে ছুটি, সো ওইটার চাইতে আমার মনে হয় যে উদ্যোক্তা জীবন অনেক বেশি ফলপ্রসূ। তো ওইখান থেকে আসলে শুরু। এরপর তো এই যে আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ 2020 সাল থেকে শুরু হলো, আনুষ্ঠানিকভাবে শুরু হলো। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে আমার মোহাম্মদপুর ইকবাল রোডে একটা শোরুম ছিল, বেশ বড় একটা শোরুম। সম্ভবত আপনি ভিজিট করেছিলেন। সো ওটা করোনা টাইমে তখন আবার মানে ওটা আসলে ঝোঁকে নিয়ে ফেলেছিলাম, অত বড় একটা শোরুম। তো ওটা আসলে তখন করোনা টাইমে আপনারা তো জানেন, তখন সবকিছু ব্যবসা বাণিজ্য যাদের প্রতিষ্ঠিত ব্যবসা তারাও কিন্তু ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, তো তখন আমি আসলে চালাতে পারিনি, 2021 আমি ওটা ছেড়ে দিয়েছি। আচ্ছা, একটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। একটু তো সম্মুখীন হতেই হয়েছে, বেশ ভালোই। তো আপনি তো বেসিক্যালি মেয়েদের পোশাক নিয়ে কাজ করছেন। এর মধ্যে স্ট্রিচ, আনস্ট্রিচ, 3 পিস, 2 পিস, 1 পিস, কুর্তি, শাড়ি। তো শুধু মেয়েদের নিয়ে কেন? যে আপাতত মানে এটা এখনো মেয়েদের পর্যন্ত আছে, ইন ফিউচারে হয়তো বা অনেক বেশি আমরা ওটা বাড়াতে চেষ্টা করব। আর মেয়েদের কেন, কারণ আমি একজন নারী, আমি মেয়েদের খুঁটিনাটি সবকিছুই বুঝি বা বুঝবার চেষ্টা করি। এই কারণে প্রথমে শুরু করলাম নারীদের
যাত্রা নিয়ে, হ্যাঁ, নারীদেরকে নিয়ে যাত্রাটা শুরু করলাম। আর ভবিষ্যতে তো ইনশাআল্লাহ অনেক ইচ্ছা আছে। বাচ্চাদেরও অনেক কাপড় লাগে, যে সমস্ত নারীদের নিয়ে কাজ করছে তাদের স্বামীদেরও তো কাপড় লাগে। তো যদি একটা ফুল প্যাকেজ করা যায় বাচ্চাদের, স্বামীদের, নারীদের, তাহলে আপনার একটা সব থেকেই সবকিছু পেয়ে গেল। মানে একের ভিতরে তিন আমরা যেটা বলি। এটা যদি আপনি বসে চিন্তা ভাবনা করেন আমরাও কাস্টমার হতে পারতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এরকম ইচ্ছা আছে ভবিষ্যতে। আমার পেজটা আর একটু রান করুক আর একটু গুছিয়ে নিই, কারণ বললাম তো যে 2020 সালে আমি অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো একটু ওভারকাম করে নিই, এরপরে ইনশাআল্লাহ আবার শুরু করব। তো ব্যবসা শুরু করবার আমরা জানি যে একটা পুঁজির ব্যাপার থাকে, কারণ অনেকে তো খুব ভয় পেয়ে যায় যে ব্যবসা মানে লক্ষ লক্ষ টাকা লাগবে, শোরুম লাগবে, ডেকোরেশন লাগবে, অনেক স্টাফ লাগবে, অনেক স্যালারি আসবে, আমরা একটু ভয় পেয়ে যাই। কিন্তু অনলাইনে ব্যবসার ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন এসছে, ঘরে বসে ব্যবসা করা যাচ্ছে, অল্প পুঁজিতে ব্যবসা করা যাচ্ছে। আপনার পুঁজির সংস্থানটা মানে কিভাবে শুরু করবেন? আচ্ছা, আমি শুরু করেছি, যদিও এটা আমি বলি আমার নিজের টাকা, কিন্তু আলটিমেটলি টাকাটা কিন্তু এসছে আমার হাজবেন্ডের কাছ থেকেই। কারণ একটা নারী যখন কাজ করে না তখন তার জমানো টাকাটা থাকে হচ্ছে হাজবেন্ড থেকে পাওয়া টাকাটাই। সো উৎস কিন্তু হাজবেন্ড, বাট জমিয়েছি আমি, দ্যাটস ওয়াই এটা আমার টাকা। হ্যাঁ, তো ওটা দিয়ে আমি শুরু করেছি। আর অনলাইনে করতে গেলে হয় কি, যেহেতু আমি বড় পরিসরে শুরু করেছিলাম, এই কারণে আমার বাজেটটা একটু বেশি ছিল। তবে হ্যাঁ, যারা অনলাইনে কাজ করতে চান তারা কিন্তু খুব কম মূলধনে করতে পারেন। কিন্তু এখানে একটা প্রতিবন্ধকতা যেটা, যে বিগিনিং এ যেটা হয় যে আমাকে তো সবাই চিনে না, তো আমাকে চিনাতে হলে একটু সময় দিতে হবে, ধৈর্য হারা হলে হবে না। আর যেটা হয় যে কম মূলধনে তো বিজনেস করা যায়, কিন্তু আপনার যদি পরিচিত একটা গঞ্জি থাকে, স্কুলের গঞ্জি থাকে বা এমনি আপনার এলাকার মধ্যে, ওখানে আপনি কম পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারবেন। কিন্তু প্রথম মানে বিষয়টা হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনি কোন জিনিসটাই ভালো, আপনি কোনটা করতে পারবেন। ধরেন আপনি চা বানাতে পারেন ভালো, তো আপনি এটার কি কি করেন, কি কি দেন, উপাদান সব জানেন, তো এটা নিয়ে কাজ করলে আপনি অনেক ভালো করবেন। তো আমরা অনেক সময় করি কি যে ঝোঁকে না জেনে বুঝে অনেক কিছু করে ফেলি, তখন আমরা একটু বড় একটা লসের ধাক্কায় পড়ি। হ্যাঁ, তখন হয়তো অনেকে চিন্তা করে না বিজনেস মানে লস, হতাশ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হতাশ হয়ে যাই, আমরা মানসিক ভাবে ভেঙে পড়ি, অর্থনৈতিক ভাবে ভেঙে পড়ি। তো এই ব্যাপারটা হচ্ছে এনশিওর করা দরকার যে আমি কোন বিষয়টা ভালো জানি, আমাকে ওটা নিয়ে এগোতে হবে। তো এই যে কাপড় নিয়ে ব্যবসা করছেন, আপনার ইতিমধ্যে অনেক কাস্টমার তৈরি হয়েছে, অনেক রিপিট কাস্টমারও পাচ্ছেন। একজন কাস্টমার যখন আপনার শাড়ি, আপনার 3 পিস 2 পিস এই জামাগুলো পরে কোনো অনুষ্ঠানে যাচ্ছে, বিয়েতে যাচ্ছে, কোনো সামাজিক অনুষ্ঠানে যাচ্ছে, ফেসবুকে ছবি আপলোড করছে, এই যে একটা হাসি মাখা মুখ দেখতে পান, কেমন অনুভূতি হয়? সেটা একটা মানে দারুণ অনুভূতি হয় না? যেহেতু আমি শুরুতেই বলেছি যে এটা আমার শিশুর মতন, তো যখন আমার পেজটা ধীরে ধীরে বড় হচ্ছে, আমার শিশুটা বড় হচ্ছে, তার প্রোডাকশন থেকে, তার হাউস থেকে হচ্ছে কিছু ড্রেস বাইরে যাচ্ছে, এবং অনেকে যারা পড়ছে, ছবি দেখছি, আমার তো অনেক ভালো লাগে। কারণ মনে হয় যে মানে আমি কেমন উচ্ছল হয়ে যাই বাচ্চাদের মতো, বলে কি আমার ড্রেস পরা, এটা আমার অনেক ভালো লাগে। আর ব্যবসা জীবনের সবচেয়ে বড় পাওয়াটা হচ্ছে রিপিট কাস্টমার। আপনার একটা রিপিট কাস্টমার হলে আপনি বুঝবেন যে আপনি জিনিস ভালো দিচ্ছেন। সো এটা হচ্ছে প্রত্যেকের, আমি এটা আপনাদের সবাইকে বলবো যে প্রত্যেকের উচিত রিপিট কাস্টমার ধরে রাখা, এবং আপনাদের যে যেটা নিয়ে ব্যবসা করেন বা শুরু করেন, যেটা নিয়ে আপনাদের সবারই উচিত হবে যে গুণগত মান ঠিক রাখা। যেটা যে জিনিস, এই চাটা রং চা, এই চাটাকে যদি আমি বলি দুধ চা, এটা কখনোই হবে না। সো যেটা যে জিনিস সেটাকে সেটাই উপস্থাপন করতে হবে, এবং যেটা দেখাবো সেটাই ডেলিভারি দিতে হবে। রাইট, এটা করতে হবে, তাহলে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা সম্ভব। হ্যাঁ, বিশ্বাস। সবচেয়ে অনলাইনে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বিশ্বাস অর্জন করা। কারণ আমি অনেক পেজকে আমি মানে পার্সোনালি আমি জানি যে অনেক পেজে দেখা একটা দেয় আরেকটা, এটা নিয়ে অনেক 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 সমালোচনা আছে। তো আমার মনে হয় যে যারাই করবেন বিশ্বস্ততার সাথে এবং সততার সাথে ব্যবসাটা করবেন। আমার এক ক্লায়েন্ট গত পরশুদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, উনি অনলাইন ইলিশ মাছ কিনেছেন।
তো সেই ইলিশ মাছ কিনে উনি ঠকেছেন এবং সেই ছবি আছে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে অনেকগুলো ইলিশ মাছ এবং কালারটাও নষ্ট হয়ে গেছে এবং কয়েকটা লেবু দেওয়া ইলিশ মাছের মধ্যে, কারণ কি যে ওই যেটা দুর্গন্ধ বের হয় যেন লেবুটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন এটা কম লাগে। তো উনি খুবই হতাশ, তো উনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। আমিও খুব হতাশ যে আমরা অনলাইনে যারা উদ্যোক্তা তাদের নিয়ে কাজ করছি, আমি দেখাচ্ছি একটা, বলছি একটা, আমি কেন অন্য পণ্য দিব, আমি কেন কাস্টমারকে ঠকাবো? এটা আমার তো একদিনের ব্যবসা নয়, আমার দীর্ঘদিনের ব্যবসা। তো যারা উদ্যোক্তা এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকেন। তো এর থেকে মনে আমাদের বেরিয়ে আসা উচিত। আর এখন একটা বিশাল ইন্ডাস্ট্রি অনলাইন ব্যবসার ক্ষেত্রে, এটা আমাদের কিছু মানুষ, কিছু অসাধু উদ্যোক্তার জন্য ইন্ডাস্ট্রি বদনাম হয়ে যাচ্ছে। তো এর থেকে মনে আমাদের বেরিয়ে আসা উচিত। তো অনেক কাস্টমার আসলে আমরা প্রত্যেকের মন জয় করতে পারি না, এটা খুবই সত্য কথা। চেষ্টা করলেও পাওয়া সম্ভব না, কোনো মানুষের মনে শতভাগ পাওয়া যায় না। অনেক কাস্টমার আপনি চেষ্টা করেছেন শতভাগ যে আপনি ভালো পণ্য দিয়েছেন, দামটাকে রিজনেবল রেখেছেন, বাট তারপরও কিছু কিছু কাস্টমার অসন্তুষ্ট হন বা একটু অভিযোগ দেন। তো যখন কোনো কাস্টমার অভিযোগ করেন বা কোনো কথা বলেন, এটা কিভাবে রিসিভ করেন বা এটা সমাধানের জন্য কি উদ্যোগ নেন? সর্বপ্রথম হচ্ছে যে আমি আমার ওরকম কোনো রিপোর্ট আসেনি যে এটা ভালো পণ্য না, কারণ আমার ক্ষেত্রে যেটা যে বাহারি বাই রোমানা সবসময় চেয়েছে ক্রেতাদের সন্তুষ্টি এবং ক্রেতাদের বিশ্বাস। তো এটার বাইরে আমি কখনো যাইনি। আমি যেটা যে দেশীয় পোশাক, যেহেতু আমি দেশি বিদেশি অনেক পণ্য নিয়ে কাজ করি, তো এখন হচ্ছে যে আমি যেটা যে দেশীয়, যেমন অনেকেই হচ্ছে বাংলাদেশ আমাদের অনেক ভালো পণ্য তৈরি করে, তো ওটাকে হচ্ছে অনেকে অন্য দেশের বলে চালিয়ে দেয়। তো এই ব্যাপারটা আমি কখনো করি না, যেটা যে দেশীয় আমি ওটাই বলার চেষ্টা করি এবং বলি। আর এই ক্ষেত্রে ওরকম কোনো আমার সমস্যা হয়নি, কেউ ওরকম কমপ্লেন দেয়নি আসলে। আর তবে আমার মনে হয় যে কেউ যদি কমপ্লেন দেয় ওটা সুন্দর করে তাকে বুঝিয়ে বললে হয়তো বা সম্ভব সমাধানটা। হ্যাঁ, সে যেভাবে চেয়েছেন সেটাকে তার মতো করে প্রেজেন্ট করা। জি জি জি, তাই না? এটা একটা। তো আমাদের সমাজে যারা নারী আছে, আপনি একজন নারী, আপনি উদ্যোক্তা হয়েছেন, আমাদের আপনি উচ্চ শিক্ষিত, আপনি চাকরি করতে পারতেন, তো চাকরি না করে আপনি উদ্যোক্তা হয়েছেন। চাকরি করলে তো একটা বেতন পেতেন, হ্যান্ডসাম মানি পেতেন, নিজে ভালো থাকতেন, কিন্তু উদ্যোক্তা হওয়ার ফলে আপনি একজন উদ্যোক্তা, অর্থ তো আর্ন করা যাচ্ছেই, পাশাপাশি আপনার মাধ্যমে আরো 10টা পরিবারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে আপনার মাধ্যমে। এটা কিভাবে দেখেন? না, এটা তো অনেক বড় একটা বিষয়, তাই না? এটা আমাদের যদি আমরা সার্বিকভাবে চিন্তা করি, শুধুমাত্র নিজেকে নিয়ে যদি না চিন্তা করি, তাহলে আমার মনে হয় উদ্যোক্তা হওয়া অনেক ভালো এবং অনেক গর্বের। হ্যাঁ, কেন বললাম? কারণ চাকরি করলে আপনি একা ওই ফলটা ভোগ করছেন, আর উদ্যোক্তা হলে আপনি কিন্তু আশেপাশের অনেককে নিয়েই আপনি কাজ করতে পারছেন। হয়তো প্রথমে আপনার স্টার্টিংটা হয়তো আপনার নিজের একা দিয়ে শুরু হচ্ছে, এরপর আপনার যখন ব্যবসাটা বড় হচ্ছে তখন কিন্তু আপনি আশেপাশের অনেককে সাহায্য করতে পারছেন। আর আপনি হচ্ছে এরকম চাকরি দিয়ে বলেন বা যেভাবেই হোক সাহায্য করছেন, এর চাইতে বড় সাহায্য কিন্তু আপনি একাও করতে পারছেন। সেটা হচ্ছে যে আপনি একজন হয়তো তার টাকা আছে কিন্তু সে জানে না এই পণ্যটা কোথায় থেকে কিনবে, তো আপনি তাকে যদি ভালো পণ্যটা দেন উনি আবার আপনার থেকে নিবে। সো এই ক্ষেত্রে আপনার হয়তো ব্যবসা হচ্ছে কিন্তু সেও কিন্তু উপকৃত হচ্ছে যে আমি একটা ভালো জায়গা থেকে ভালো জিনিসটা কিনতে পারছি এবং তার 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 থেকে আরো অনেকেই জানবে। তো এখানে হয় কি যে বেসিক্যালি অনেকেই কিন্তু উপকৃত হয়, হয়তো তাদের অর্থটা যাচ্ছে কিন্তু আমি ভালো জিনিস কোত্থেকে নিব এই ব্যাপারটা উনি হয়তো জানতো না, আপনি তাকে এই উপকারটা করলেন। আর যখন আপনার ব্যবসাটা অনেক বড় করে পড়বেন তখন আপনি অনেক এমপ্লয় রাখতে পারবেন বা আপনার উসিলায় আল্লাহ তাআলা তো অবশ্যই আছে, হয়তো আপনি কারো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন, হয়তো অনেক ফ্যামিলি যারা হয়তো একদম নিঃস্ব ছিল হয়তো তারা উঠে দাঁড়াতে পারবে। এটা অনেক, এবং অর্থনৈতিকভাবে অনেক সহযোগিতা হচ্ছে। দেশীয় পণ্যের বিশ্ববাজারে মার্কেটিং হচ্ছে, অনেক বায়ার পাচ্ছি আমরা। এই যে ওভারঅল কর্মসংস্থান, অর্থনীতিকে উন্নতিকরণ, বিদেশি বায়ারকে আকৃষ্ট করা, এগুলো তো আমাদের উদ্যোক্তাদের মাধ্যমে অনেক বড় বড় কাজ হচ্ছে। তো এর মধ্যে তো অনেক চ্যালেঞ্জ আছে উদ্যোক্তাদের ক্ষেত্রে, যেমন ডেলিভারি একটা ব্যাপার থাকে, আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্রেতার কাছে ওইটা পৌঁছানো একটা চ্যালেঞ্জ থাকে। অনেক সময় আপনি তো কাপড় নিয়ে কাজ করছেন, কাপড়টা একদিন পরে পাঠালেও অসুবিধা হয় না,
বা 2 দিন পরে পৌঁছালেও সমস্যা, যারা খাবার নিয়ে কাজ করে তাদের তো টাইমলি খাবারটা পৌঁছাতে হয়। এবং আপনি জন্মদিনে কেক কাটবেন, আপনি কেকটা টাইমলি পৌঁছাতে হবে এবং কেকটা এমন ভাবে পৌঁছাতে হবে যেন কোনো নষ্ট না হয়। লাঞ্চের খাবার পাঠাবেন, আপনাকে ঠিক লাঞ্চের আগেই পাঠাতে হবে। তো ডেলিভারি নিয়েও অনেক অভিযোগ আছে। তো আপনার ক্ষেত্রে এই ডেলিভারি নিয়ে আপনার কি পরামর্শ তার নতুন উদ্যোক্তাদের জন্য? আচ্ছা, অনেক অনেক ভালো একটা প্রশ্ন করেছেন। তো আমি ডেলিভারি নিয়ে আমি নতুন উদ্যোক্তা যারা তাদের বলবো, কারণ পুরাতন যারা তারা সবাই কম বেশি জানে, আর নতুন যারা উদ্যোক্তা তাদেরকে করতে হবে আশেপাশে একটু খোঁজ নিতে হবে, যারা পুরাতন ব্যবসায়ী আছেন বা উদ্যোক্তা আছেন তাদের সঙ্গে কথা বলতে হবে যে আমি কাকে মানে উনি কাকে সাজেস্ট করে বা আমি কার থেকে ভালো একটা ফল পাবো ওরকম। তো এটা জানবার পরে ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে। তো সেখানে হচ্ছে যে বিভিন্ন আমাদের ডেলিভারি কোম্পানি আছে, অনেক নাম করা অনেক আছে। তো ফেসবুকে গেলেই দেখতে পাবেন যে অনেকেই আছে ডেলিভারি। তো আপনি তাদের সাথে হচ্ছে ডিল করে নিতে পারেন। আর আপনি হচ্ছে যেহেতু খাবার নিয়ে কাজ করে, ডেলিভারি সিস্টেমে কিন্তু আছে ডে টু ডে, মানে আপনার দিনে দিনে হচ্ছে খাবার দেয়া। আর এর চাইতে খুব ফলপ্রসূ একটা আছে পাঠাও। তো পাঠাওকে আপনি হচ্ছে ইনস্ট্যান্ট আপনি পাঠাতে পারছেন। তো এই ডেলিভারি যারা খাবার নিয়ে কাজ করে আমার মনে হয় তারা পাঠাওকে হয়তো তার চার্জ হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু আপনি হচ্ছে মানে কি বলে খুব ইনস্ট্যান্ট আপনি পৌঁছে দিতে পারছেন। আর ডেলিভারি যারা করে তারা হচ্ছে ওই ব্যাপারগুলো মাথায় নিয়ে করে যে আমার এখানে কেক যাচ্ছে, আমার এখানে খাবার যাচ্ছে, এখানে লিকুইড খাবার যাচ্ছে। সো তারা ওটা মাথায় নিয়েই কাজ করে। আর নতুন উদ্যোক্তাদের বলবো যে আপনারা প্রথমেই যদি ডেলিভারি ম্যান না পান তাহলে একটু কষ্ট করবেন যে আপনার বাসায় কাউকে বা পরিচিত কাউকে দিয়ে প্রথম শুরু করাটা। হ্যাঁ, তবুও শুরু করুন। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ডেলিভারি ম্যানের অপেক্ষায় না থেকে আপনারা নিজেরা শুরু করুন, নিজেরাই প্রথম ডেলিভারি দিন। জি, এবং সুন্দর করে কথা বলা একটা আর্ট, একটা শিল্প, এটা আপনি খুব ভালো পারেন। এবং খুব চমৎকার লাইভ করেন আপনি। বিশেষ করে কাপড় নিয়ে যারা কাজ করেন উদ্যোক্তা, লাইভটা করা খুব জরুরি। তো অনেকে তো কথা গুছিয়ে বলতে পারেন না, অনেকে একটু লজ্জাবোধ করেন বা ক্যামেরার সামনে গেলে একটু নার্ভাস ফিল করেন, তো অনেকেই কাজটা করতে পারেন না। তো ব্যবসার ক্ষেত্রে যারা অনলাইন উদ্যোক্তা, লাইভটা কতটা জরুরি সেক্ষেত্রে আর একটা জিনিস হচ্ছে যে আপনার পণ্যটা প্রেজেন্ট করবার জন্য যদি লাইভ না করেন, শুধুমাত্র ছবি দেখে কি কাস্টমার বা ক্রেতাকে আকৃষ্ট করা যায় কিনা? আচ্ছা, এটা একটা বলি যে যারা হচ্ছে খুব লজ্জা পায় যে একদমই সম্ভব না তাদের দ্বারা লাইভ করা, হ্যাঁ, তাহলে আপনারা শুধুমাত্র পোস্ট দেখে ড্রেস কেনা সম্ভব না। কারণ প্রত্যেকে, মানে আমি কিনতে গেলেও আমি কিন্তু বলবো যে আসল ছবিটা দেখি, হ্যাঁ, আমি জানতে চাই। তো ছবিতে আপনি যতই লিখে দেন, আমাদের আসলে এত সময় নেই যে পড়বো এখানে কি কি আছে। সো আর তারপর লিখে ধরেন অনেকে পড়বার পরেও বুঝে না, দেখতে চায়। হ্যাঁ, আমি কিন্তু একদম ডিটেইলস লিখে দিই, তারপরে কিন্তু দেখতে চাই। এই কারণে কিন্তু আমার লাইভে আসা। তো আপনি যদি নিজে মুখটা না দেখাতে চান বা নিজেকে না প্রেজেন্ট করতে চান, আপনি ব্যাক ক্যামেরা দিয়ে আপনি হচ্ছে হ্যাঁ করা যেতে পারে, অনেকভাবে করা যেতে পারে। একটু দেখে নিলেই পারবেন, এটা খুব ইজি। যারা শুরু করবেন, আপনারা যারা হচ্ছে প্রেজেন্ট করতে চাচ্ছেন না তারা এটা করতে পারবেন। কিন্তু না, অনেকে হচ্ছে যে এখান থেকে করে, ওটা দেখতে ভালো লাগে না। আপনার পেছনেই আপনার ব্যাক ক্যামেরা দিয়ে নিচে একটা সুন্দর একটা কাপড় বিছিয়ে, বা এখন অনেক ফার ইয়াগুলো পাওয়া যায়, ফার যেগুলো যে সাদা সাদা যে লোমের মতো, ওগুলোকে ফার বলে। তো ওই ফারগুলো রেখে বা কোনো পাটি বা চাদর, বিশেষ করে কালো চাদর নেবেন যদি কেউ করেন। আমি আপনাদের সবাইকে বলবো যে কালো এক রঙের চাদর নেবেন বা সাদা যে কোনো একটা এক রঙের চাদর নেবেন। ওর উপরে আপনার পণ্যটা রেখে সুন্দর করে আপনি ওটা দেখাতে পারেন যে হ্যাঁ এটা এই পণ্য, এটা সুতি বা এটা এই জিনিস, এখানে এতখানি আছে, এই ডিটেলস এটা বলে দিলে হবে। দেখলে হয় কি, লেখার থেকে বা ছবি তোলার থেকে দেখলে জিনিসটা আরো বেশি মানে সে কনফার্ম হতে পারে যে না এটা কালারটা এই বা কাপড়টা এরকম। আরেকটা কথা পরলে কেমন লাগে, জি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে দেখতে কেমন লাগে সেটা ক্যামেরার একটা কথা বলি। যেহেতু আমরা যখন লাইভ করি আমাদের সামনে একটা ক্যামেরা লাইট থাকে, আর আমি যখন ভিডিও করবো তখন আমার ঘরের একটা লাইট আছে, হয়তো আমার ঘরে আমি হচ্ছে এরকম সাদা লাইটও দিতে পারি বা হলুদ লাইটও দিতে পারি। তো এখন কথা হচ্ছে যে আপনার পণ্যটা হচ্ছে মনে করেন নীল, লাইটের কারণে হালকা খুবই সামান্য
একটু কম বেশি হতে পারে। জি। আর আরেকটা ব্যাপার থাকে ক্যামেরার রেজুলেশন, আপনার যত ভালো ক্যামেরা তত ভালো রেজুলেশন, আসবে। আর যত অ্যান্ড্রয়েড ফোনগুলো সবগুলো তো আর ভালো আসে না। জি। তো এই ব্যাপারটা সবাই যারা মাথায় ক্রেতা, হ্যাঁ আমি ক্রেতাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা ক্রেতা, আপনারা যারা পারচেস করতে চান, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে পণ্যটা একদমই অ্যাকুরেট যে হবে এরকম না, 19.5 আর 20 একটু ক্যামেরার কারণে একটু পার্থক্য হতে পারে, জি, জি। একটু লাইট ডিপ হতে জি পারে। জি, এটা আমাদের ক্রেতাদের যারা অনলাইনে কেনাকাটা করে এটা তারা বুঝেই কিনে, এবং যারা বুঝেন না তাদেরকে বলবো প্লিজ আপনারা বুঝে কিনবেন। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে রাতারাতি বড় লোক হতে চাই। জি। উদ্যোক্তা জীবন শুরু করলেন, পরের দিনই মনে হয় যেন আমি সফল উদ্যোক্তা হতে চাই, এবং 7 দিন পর 1 মাস 2 মাস পরে যখন সেটা হতে পারেন না একটু হতাশ হয়ে যান, ব্যবসা ছেড়ে দেন, মনে হয় যে আমার দ্বারা হবে না। এই যে রাতারাতি বড় লোক হওয়ার টেন্ডেন্সি, রাতারাতি সফল উদ্যোক্তা হওয়ার একটা ইচ্ছা আগ্রহ, সবই ঠিক আছে, বাট একজন সফল মানুষ বলেন আর সফল উদ্যোক্তা বলেন, আপনাকে জানতে হবে, শিখতে হবে। জি। আমরা শিখতেও কেউ চাই না। জি একটা উদ্যোক্তা জীবন শুরু করবার আগে শেখাটা খুব জরুরি। জি জি। তো যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য আপনার কি পরামর্শ আছে? আচ্ছা, আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, যারা নতুন শুরু করতে চাচ্ছেন, আজকে থেকে যারা চিন্তা করছেন যে আমি আজকে থেকে আমার উদ্যোক্তা জীবন শুরু করব, তাদেরকে বলবো আপনারা যে বিষয়টা নিয়ে কাজ করবেন, হতে পারে খাবার, হতে পারে ড্রেস, হতে পারে মাছ, আপনি একটু আগে বললেন, যে যেটা নিয়ে কাজ করবেন আপনারা ওটা সম্পর্কে সার্বিক যে ধারণা ওটা নিয়ে নেবেন। এবং আমার মনে হয় যে এখন অনেকেই হচ্ছে ট্রেনিং করাচ্ছে। জি। তো এই বিভিন্ন গ্রুপ থেকে হচ্ছে, এমনি টাকা দিয়ে শেখানো টাকা দিয়ে হচ্ছে, হ্যাঁ বিভিন্ন গ্রুপে আপনার ফ্রিও শেখাচ্ছে, যেমন আপনি করছেন যেটা, হ্যাঁ WBEF এই গ্রুপে আলমগীর ভাই আমাদের কিন্তু ফ্রি ট্রেনিং দিচ্ছে। সো আপনারা যারা WBEF এই গ্রুপে আছেন, আপনারা কিন্তু আলমগীর ভাইয়ের কাছ থেকে এই সুযোগটা নিতে পারেন, কারণ এই সুযোগটা অনেকে টাকার বিনিময়ে দেয়, হ্যাঁ যেটা হচ্ছে আলমগীর ভাই একদমই বিনামূল্যে করে। সো আপনার এই সুযোগটা নিতে হবে, মানে জানতে হবে, ট্রেনিংটা নিতে হবে। আমি শুধু জানলেই তো হবে না, আমি ওটা কিভাবে হচ্ছে কি বলে ডেলিভার দিব, ওই ব্যাপারটা আমাকে জানতে হবে। আমি একটা পণ্য নিয়ে আমি খুব জানলাম, হ্যাঁ কিন্তু আমি ওটা জানি না যে কিভাবে প্রেজেন্ট করতে হবে, কিভাবে ওটা ডেলিভার করতে হবে, রাইট। তো এই ব্যাপারগুলো আসলে শিখবার আছে। আর না শিখে গেলে যেটা হয় আমার মতো আমি বলি, সেটা হচ্ছে আমি কিন্তু শুরুর দিকে পদে পদে অনেক ঠকেছি। হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের যারা হচ্ছে এজেন্সি আছে, যে ডিজিটাল মার্কেটিং, বা যাদেরকে সহজ ভাষায় বলি যে বুস্ট করা, হ্যাঁ এটা আমি পার্সোনালি বলছি, আমি অনেক ঠকেছি, যেহেতু এই বিষয়টা আমরা জানি না, হ্যাঁ কম জানি, কারণ আমাদের বিষয় এটা না। সো এই বিষয়টা আমরা অনেক কম জানি, এবং আমাদের একটা ধারণা থাকে যে কেউ যদি বলে যে আপনি এটা বুস্ট করেন বা এই করেন, আমরা কথার ফাঁদে পড়ে যাই। তো এই বিষয়টা আমি আমার ক্ষেত্রে পার্সোনালি আমি আপনাদের বলবো যে আপনারা এই ভুলটা করবেন না। আপনারা এই কারণেই আপনারা একটা ট্রেনিং নিয়ে যাবেন, আপনারা শিখে যাবেন, তাহলে আমার মতো অনেক অর্থনৈতিক গচ্চা খাবেন। এটা আমি পার্সোনালি। দর্শক, কথা বলছি বাহারি বাই রোমানা এর কর্ণধার মালিক শামিমা সুলতানা রোমানার সাথে, যিনি মূলত কাজ করছেন মেয়েদের সব রকমের পোশাক নিয়ে, বিশেষ করে স্ট্রিজ, আনস্ট্রিজ, 3 পিস, 2 পিস, 1 পিস, কুর্তি, শাড়ি সহ মেয়েদের সকল ধরনের পোশাক নিয়ে। এবং উনি এর পাশাপাশি WB ফাউন্ডেশনের একজন সম্মানিত অ্যাডমিন, অনেকদিন যাবৎ কাজ করছেন। তো আপনি এই যে গ্রুপগুলোর মাধ্যমে অনেক উদ্যোক্তারাই কাজ করছেন, গ্রুপগুলোর বিরুদ্ধেও অনেক কমপ্লেন আছে যে অমুক গ্রুপে পোস্ট রিচ হয় না, সেল হয় না। আসলে আমাদের যারা উদ্যোক্তা তারাও কিন্তু কিছু ভুল করে থাকেন, যেমন তারা খুব অনিয়মিত হয়ে যান, একটা পোস্ট দেন 7 দিন পরে কোনো খবর থাকে না, কেউ কোশ্চেন করলে রিপ্লাই দেন না, বা নিয়মিত ভাবে তারা গ্রুপে অ্যাক্টিভ থাকেন না। তো শুধু গ্রুপগুলোর বিরুদ্ধে অনেকে কমপ্লেন করেন, উদ্যোক্তারাও যদি একটু অ্যাক্টিভ না থাকেন তারাও কিন্তু এই সুবিধাটা পান না। তো এই প্রসঙ্গে আপনার মানে অভিজ্ঞতা যদি শেয়ার করতেন। আচ্ছা, এই প্রসঙ্গে আমি বলি, যেহেতু আমি WBEF এ আছি, তো আমি এই কথা আপনাদের যারা নতুন উদ্যোক্তা বা যারা পুরাতনও, মানে আমাকে সহ আমি বলছি,
আমাদের উচিত কি, আমরা খুব মানে অধৈর্যশীল, হ্যাঁ, ধৈর্য একদমই রাখতে পারি না। আমরা চিন্তা করি যে পোস্টটা দিয়ে দিলাম, এরপর আমাদের কাজ শেষ। না, এটা একদমই ভুল কথা। পোস্টটা দেওয়ার পরে আপনার যত কমেন্ট আসবে, প্রত্যেকটা কমেন্টে আপনি ধরে ধরে রিপ্লাই দিবেন। আর একটা ব্যাপার যে শুধু আমার কমেন্টে আমি রিপ্লাই দিলাম, অন্যের কোনো পোস্ট আমি দেখলাম না, লাইক কমেন্ট দিলাম না, না, এটা হবে না। আপনি আমাকে ভালোবাসলে তখনই আমি আপনাকে ভালোবাসবো। সো এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, আপনি অন্যের পোস্টে লাইক কমেন্ট করবেন, উনি তখন কৃতজ্ঞতায় আপনার পোস্টে লাইক কমেন্ট করবে। এভাবেই কিন্তু একজন একজন করে বাড়বে, আমাদের পরিচিতি বাড়বে। আপনার একটা গ্রুপে থাকলে হয় কি যে অনেকেই খুব ইজিলি অনেকের সাথে পরিচিত হওয়া যায়, যেটা আমার অনেকদিন সময় লেগেছে। যেহেতু আমি একা একটা পেজ নিয়ে যদি চালাই, আমার ওই পরিচিতি আসতে আমাকে অনেক সময় দিতে হয়েছে, অনেক টাকাও খরচ করতে হয়েছে। মাধ্যমে তাড়াতাড়ি হওয়া যায়। রাইট, গ্রুপের মাধ্যমে একটা গ্রুপে থাকলে আপনি গ্রুপে শুরু থেকে আপনি যদি থাকেন, আপনি প্রত্যেককে পার্সোনালিও চিনতে পারবেন, জানতে পারবেন তাদের পছন্দ অপছন্দ রুচি সবকিছু জানতে পারবেন। তখন হয় কি যে আপনি ঠিক আছে, উনি এটা নিয়ে কাজ করে, উনি ভালো জিনিস দেয়, আমি ওনার থেকে নিয়ে নিই। এই ব্যাপারগুলো কিন্তু গ্রুপে হয়ে থাকে, বিভিন্ন গ্রুপে। আর কিছু গ্রুপে তো দুর্নাম আছেই, যেটা থাকবেই, কারণ মানুষ যেখানে অনেক মানুষ আছে, মানুষ মাত্রই ভুল করবে। সো মানুষের ভুল থাকবে, সেই ভুলগুলো ইগনোর করে আমাদের সামনে আগানো উচিত, কাজে মনোযোগ দেওয়া উচিত। আমার মনে হয় যে মানুষকে বিচার করা উচিত মানুষের মানবিক গুণাবলী দিয়ে, তার চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে। সে পেছনে কাজের পরে কি করলো সেটা আমার মনে হয় খুব একটা ম্যাটার করে না, বা করা উচিত না। আমার ব্যক্তি জীবনে আমি কি, সেটা আমার কাজের যদি প্রফেশনে যদি না আসে, তাহলে আমার মনে হয় ওটা খুব একটা ম্যাটার করে। এবং যারা নতুন উদ্যোক্তা, তারা গ্রুপে জয়েন করেন, একটা গ্রুপের নীতিমালা থাকে, প্রত্যেকটা গ্রুপের নীতিমালা থাকে, তারা এটা পড়তে চান না, জানতে চান না, এবং কোন কোন নীতিমালার মধ্যে পোস্ট করা উচিত, কিভাবে পোস্ট করা উচিত, এই নীতিমালাটা আমরা অনেক উদ্যোক্তারাই পড়তে চাই না। আসলে এটা যারা নতুন উদ্যোক্তা, তাদের এই কাজটা করা উচিত। তো এটা তো আপনি খুব ভালো করেন আমাদের ডাব্লিউবি ফাউন্ডেশনের জন্য, এবং আমরা খুবই কৃতজ্ঞ যে আমাদের ডাব্লিউবি ফাউন্ডেশনের যারা অ্যাডমিন প্যানেল আছেন, এটা খুবই চৌকস, মেধাবী, এবং তারা খুব অ্যাক্টিভ একটা অ্যাডমিন প্যানেল। এবং আপনাদের সকলের সহযোগিতায় এই গ্রুপটি অনেক দূর এগিয়ে যাচ্ছে, এবং এর মাধ্যমে অনেক উদ্যোক্তারা সফলতার মুখ দেখছে, তাদের ক্রয় বিক্রয় বাড়াচ্ছে। তো এই ধরনের গ্রুপগুলোতে স্বচ্ছতা বলেন, নিয়মতান্ত্রিক ভাবে এগিয়ে চলা বলেন, তো অনেক কাজ হচ্ছে। পাশাপাশি একটা চ্যালেঞ্জ আছে আমাদের যারা উদ্যোক্তা তাদের জন্য, যে আপনি ব্যবসাটা শুরু করতে বড় করতে চাচ্ছেন, কিন্তু আপনার কাছে হয়তো বা সেই পরিমাণ অর্থ নেই বা বিনিয়োগ করার মতো পুঁজি নেই। তো সরকারিভাবে যদি আপনাদেরকে একটা সহযোগিতা করা হয়, ব্যাংকগুলো যদি এগিয়ে আসে, এটা অনেক নারীরাই জানেন না যে ব্যাংকে গেলেও সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, বা সরকারিভাবে যে পৃষ্ঠপোষকতাগুলো দরকার। তো এই প্রসঙ্গে আপনার ব্যক্তিগত মতামত কি? আচ্ছা, এই ব্যাপারে হচ্ছে বলবো যে গ্রুপে তো অবশ্যই স্বচ্ছতা দরকার, যে আমি কোন কোন খাতে টাকা দিব। হ্যাঁ, অনেক গ্রুপে কিন্তু টাকার বিনিময় ছাড়া কোনো কাজই হয় না। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো আপনাদের সবার উদ্দেশ্যে, যেটা হচ্ছে যারা গ্রুপ ওনার যারা, হ্যাঁ, যেমন আলমগীর ভাইয়ের হচ্ছে গ্রুপটা, উনি ক্রিয়েটর WBEF, এবং আলমগীর ভাইয়ের আরো কিছু গ্রুপ আছে। তো আপনারটা বাদ দিয়ে বিভিন্ন গ্রুপে হয় কি যে আমি যদি পোস্ট করতে চাই, আমাকে বলে যে আপনাকে এটা যদি আপনি কন্টিনিউয়াসলি আপনি পোস্ট করতে চান, আপনাকে এই পরিমাণ টাকা দিতে হবে। আরেকটা কিছু গ্রুপে থাকে যে আপনাকে 500 বন্ধুকে ইনভাইট করতে হবে। তো এখন আমি বলবো যে আমি নতুন উদ্যোক্তা, আমি হয়তো 500 লোককে চিনি না, আমার ফেসবুকে 500 লোক নেই, আছে 50 জন। তো ওই ক্ষেত্রে আমি যদি রিকোয়েস্ট করি যে আমার শুধু 50 জন আছে, আমি তাদের ইনভাইট দিই, হ্যাঁ ইনভাইট দিই, কিন্তু অনেক গ্রুপে এই ব্যাপারটা মেনে নেয় না। আমি গ্রুপ ওনারদের বলবো যে প্লিজ আপনারা এই ধরা বাঁধা নিয়মগুলো থেকে বের হয়ে আসুন, কারণ গ্রুপটা হ্যাঁ আমরা মেনে নিচ্ছি, আমাদের WBEF কিন্তু মেনে নিচ্ছে, কিন্তু অনেক বড় বড় গ্রুপ আছে, বা বড় ছোট যেটাই বলেন, যেটা আমি ভুক্তভোগী, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা আমি এগুলো ফেস করে এসেছি।
এটা আমি কারো কথাই না, এটা আমি নিজে ফেস করেছি। জি। এই কারণে আমি বললাম যে বিভিন্ন গ্রুপে এরকম রুলস থাকে যে আপনি হচ্ছে আমাকে এত টাকা দিবেন তাহলে আমাদের এই গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন, আবার আপনি 500-200 এরকম মেম্বার ইনভাইট দিবেন তাহলে পোস্ট করতে পারবেন। হ্যাঁ, আমাদের গ্রুপেও আমরা একটা ইনভাইট করাকে হচ্ছে তাদের একটা কোড, একটা স্থায়ী কোড দেবার বিনিময়ে বলি। হ্যাঁ, তো এরকম থাকতে পারে, কিন্তু আপনি এই গ্রুপে জয়েন হতে গেলে বা পোস্ট করতে হলে আপনাকে এতগুলো মেম্বার ইনভাইট দিতে হবে, এটা করা উচিত না। একটু যদি বলতেন যে সরকারি পৃষ্ঠপোষকতা, ব্যাংক লোন বা সরকারের সহযোগিতা কতটা দরকার? হ্যাঁ, অনেক দরকার। যারা হচ্ছে ব্যবসা এক্সটেন্ড করতে চান, এখন তো মনে হয় বিভিন্ন ব্যাংকে মেয়েদের অনেক নারী সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, একদম কম মূল্য, মানে একটা সুদের হার রেখে হ্যাঁ লোন পাওয়া যাচ্ছে। সো এই ব্যাপারটা যারা জানে না, আমিও ইন ডিটেলস এত বিস্তারিত জানি না, তবে আমি জানি যে বিভিন্ন ব্যাংক আমাদের অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারা ব্যাংকে যেতে পারে। হ্যাঁ, ব্যাংকে যেতে পারেন। আপনাদের যাদের দরকার, আপনার ট্রেড লাইসেন্স নিয়ে এরকম কিছু কিছু জিনিস লাগে প্রয়োজনীয়, আপনারা যেতে পারেন বিভিন্ন ব্যাংকে খোঁজ। এর মধ্যে প্রিমিয়াম ব্যাংক মনে হয়, প্রিমিয়ার ব্যাংক, হ্যাঁ অনেক ব্যাংকে আছে। তো এই সকল জায়গায় আপনারা একটু খোঁজ নিয়ে জানতে পারবেন, যারা কিছু লোন পেলে হয়তো আরো ব্যবসাটাকে বড় করতে পারেন তারা। আর সরকারি পৃষ্ঠপোষকতা তো অবশ্যই দরকার, কারণ আমি যে দেশে বাস করছি সে দেশে সরকার যদি আমার জন্য না হাত বাড়িয়ে দেয় তো আমি আসলে সরকারকে তখন তো পছন্দ করব না। কারণ আমি একটা জায়গায় যেতে চাচ্ছি, আমি একটা মানে এই উন্নতিতে শুধু আমার একা না, আমার দেশের উন্নতি হচ্ছে। তো আমি চাইবো যে সরকার আমাদের যারা নারী উদ্যোক্তা, বা শুধুমাত্র নারী না, সকল উদ্যোক্তাদের পেছনে সরকারের একটা বড় হাত থাকা প্রয়োজন। একটা নারীর জন্য, বিশেষ করে কর্মমুখী নারীর জন্য, তার স্বামী আছেন, বাচ্চা আছে, তার পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, পরিবারের অন্যান্য সদস্য আছে, এগুলো সামলিয়ে একটা কর্মসংস্থানে সময় দেওয়া, কাজ করা, পরিবারের যে সাপোর্টটা খুব দরকার। অনেক নারী এটা থেকে বঞ্চিত হয়। এটাকে মূল্যায়ন কিভাবে করেন, কতটুকু দরকার পারিবারিক সাপোর্ট? হ্যাঁ, এইটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে পারিবারিক সাপোর্টটা অনেক বেশি দরকার। একটা নারী একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায়, যেহেতু আমাদের সমাজ, আমাদের সেই আদিম কাল থেকে, পৃথিবীর শুরু থেকেই হয়ে আসছে যে নারীদেরকে আমরা হচ্ছে দমিয়ে রাখবো। তো এই ব্যাপারটার জন্য অনেক ফ্যামিলি হয়তো অনেক শিক্ষিত, অনেক উদার, কিন্তু নারী কাজ করবে এই ব্যাপারটা মেনে নিতে চায় না। তো আমার পরিচিত অনেকেই আছেন যে অনেক প্রতিবন্ধকতা, হাজবেন্ড কিছুতেই রাজি না, শ্বশুর শাশুড়ি রাজি না, তারপর তার অদম্য ইচ্ছার কারণে সে আজকে প্রতিষ্ঠিত। আমি অনেককেই এরকম চিনি, পার্সোনালি আমি তাদের চিনি। আর তবে নারীদের অবশ্যই সাহায্যের বা এরকম স্পেস সাপোর্ট, হ্যাঁ এরকম একটা স্পেস দেওয়া, বিশেষ করে স্বামীদের সাপোর্ট। হ্যাঁ অবশ্যই স্বামীদের সাপোর্ট অবশ্যই দরকার। কারণ একটা হাজবেন্ড যদি না দেয়, একটা সংসার যদি ক্রমান্বয়ে গন্ডগোল লেগেই থাকে, তাহলে সে নারী এগোতে পারবে না। তো আমি খুব ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড আমাকে প্রচুর সাপোর্ট করে। নট অনলি হাজবেন্ড, আমার বাবার বাড়ি বলেন, শ্বশুর বাড়ি বলেন, এবং আমার নিজের সন্তান দুটো, তারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা খুবই একটা বলেছেন। এবং আমাদের নারীদের জন্য অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হয়। আপনার একটা শোরুম ছিল, ভবিষ্যতে আপনার ব্যবসাকে নিয়ে কি স্বপ্ন দেখেন, কোথায় নিজেকে দেখতে চান? স্বপ্নের তো শেষ নেই মানুষের স্বপ্ন তো আকাশচুম্বী থাকে। তো আমার আপাতত স্বপ্ন হচ্ছে যে নিজেকে শুধুমাত্র আমি কিন্তু সবসময় ভাবি যে নিজে একা বড় হব না, আমি আমার আশেপাশে সবাইকে নিয়ে বড় হতে চাই। আর নিজের নিয়ে স্বপ্ন যে আমি বেশ বাহারি বা এরকম একটা ব্র্যান্ড হবে, এখানে একই ছায়া তলে সবাই তার প্রয়োজনীয় পণ্যগুলো সব পাবে। আর তবে আরেকটা কথা বলবো আপনাদের সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আপনারা যেটা বলেন যে পরিবারের সাপোর্ট, হ্যাঁ পরিবারের সাপোর্ট পেলেন, কিন্তু আপনার যদি প্রতিবেশীরা, আপনার বন্ধুরা যদি আপনাকে এই সাপোর্টটা না করে, আপনি কিন্তু এগোতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমি কিছু বন্ধু বান্ধব পেয়েছি আমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারা হচ্ছে আমার এই বাড়ি বাইরে, যেটা বললাম আমি শুরুতে, আমরা কিন্তু অনেক কাস্টমার পাই না, আমরা অনেক রিচ হয় না আমাদের পেজ, যেহেতু আমার বুটিক হাউস নেই, মানে ফ্যাশন হাউসটা নেই, আমি এখন অনলাইনে আছি। সো অনলাইনের যেহেতু আমরা ছোট থেকে বড় হই, এখানে প্রথম একজন লাইক থেকে আমরা 100 জন লাইক
লাইকার পাই, এভাবে বড় হতে থাকে। তো ওই ওই মানে ক্রুশিয়াল টাইমটা, যখন বিগিনিং টাইমটা, ওই টাইমে বেশিরভাগ উদ্যোক্তা হতাশ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি হতাশ হইনি, কারণ আমি কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো বন্ধু বান্ধব পেয়েছি যারা আমার ওই সময়টাকে খুব সাপোর্ট করেছে, তারা আমার থেকে পারচেজ করেছে। তারা শুধুমাত্র তাদের জন্য না, তাদের ফ্যামিলি মেম্বার সবার জন্য এবং আরো দূরের আত্মীয় স্বজন তাদের জন্য তারা হচ্ছে মানসিকভাবে বা হচ্ছে কি বলবো, মানসিকভাবে আমাকে অনেক স্ট্রং বানিয়েছে যে না আছে, হবে, ইনশাল্লাহ হবে। তো আমি হবে হবে করতে করতে আলহামদুলিল্লাহ আজকে কিছুটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে আছি। যারা আপনার কাস্টমার, যারা নিয়মিত পণ্য ক্রয় করেন, যারা রিপিট কাস্টমার এবং যারা এখনো কাস্টমার হয়নি, হবার সম্ভাবনা আছে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য থাকে? আচ্ছা, যারা ক্রেতা বা হারিবাই রোমানার যারা ক্রেতা বা বিভিন্ন গ্রুপ থেকে যারা পারচেজ করেন, আমি তাদের বলবো যে আপনারা একটু ধৈর্য নিয়ে ভালো মতো দেখে শুনে বুঝে তারপর পারচেজ করবেন। কারণ একটা উদ্যোক্তার থেকে যখন একটা পণ্য যায়, তার খুশি সীমাহীন একটা আনন্দে সে ভাসে। কিন্তু ওইটা যে কোনো কারণে, ক্রেতা হয়তো বা না বুঝতে পারার কারণে, বা ওই যে আমি বললাম যে লাইটের একটা ব্যাপার থাকে, ক্যামেরার একটা রেজুলেশনের ব্যাপার থাকে, ওই সব কারণে, ভুল বোঝাবুঝির কারণে হয়তো অনেক ক্রেতা ফেরত পাঠায়। তো এটা একজন নতুন উদ্যোক্তার জন্য ভীষণ একটা বাজে একটা পরিস্থিতির শিকার হয়। কারণ সে যতখানি আশা নিয়ে পণ্যটা ডেলিভারি দিয়েছে, ওই পণ্যটা যখন ফেরত আসে সে অনেক দুঃখ পায় এবং তার মন ভেঙে যায় অনেক অনেকাংশেই। তো আমি ক্রেতাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আপনারা যার থেকে যেখান থেকে পারচেজ করেন, আপনারা ভালো মতো দেখে শুনে বুঝে তখনই পণ্যটা ক্রয় করবেন। আর মানে ক্রয় করবার জন্য আপনারা হচ্ছে অর্ডারটা প্লেস করবেন, এই অনুরোধটুকু থাকলো। দর্শক, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন। এবং আজকে আমরা কথা বলার চেষ্টা করলাম বাহারি বাই রোমানার কর্ণধার, আমাদের সকলের প্রিয় শামিমা সুলতানা রোমানা, যিনি মূলত মেয়েদের পোশাক নিয়ে কাজ করছেন, বিশেষ করে স্ট্রিচ, আনস্ট্রিচ, 3 পিস, 2 পিস, 1 পিস, কুর্তি এবং শাড়ি সহ বিভিন্ন ধরনের পোশাক নিয়ে। তো রোমানা আপু, আজকে আপনি আমাদের স্টুডিওতে প্রথমে আসলেন এবং চমৎকার কিছু সময় দিয়েছেন এবং অনেক কষ্ট করে এসেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আলমগীর চালাপন থেকে। যদি 30 সেকেন্ড একটু অনুভূতি প্রকাশ করতেন। না, আমার তো অনেক ভালো লেগেছে, কারণ এইভাবে কি বলে মুখোমুখি চা আলাপনের একটা সাক্ষাৎকার যেটা বা আলাপন যেটা আমরা, এটা আসলে খুব সহজেই তো মানে অনেকে ক্যামেরা ভীতি থাকে বা অনেকে হয়তো এত দূর আসতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমি আসতে পেরেছি, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, অনেক অনেক কৃতজ্ঞতা। তবে ব্যাপারটা অনেক আনন্দময় ছিল। নিজের সম্পর্কে জানানো আসলে কোনোখানে তো এইভাবে সুযোগ দেওয়া হয় না, যে আমি কিভাবে এলাম, কি কি করলাম, কেমন করে প্রতিবন্ধকতা কি বা সুযোগ সুবিধা কি, এগুলো কেউ আসলে আমরা জানাতে পারি না। তো হয়তো আমার এই জানানোতেই কারো উপকার হতেও পারে। তো আপনি এই সুযোগটা দিয়েছেন, অনেক অনেক কৃতজ্ঞতা আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ রোমান আপু। প্রিয় দর্শক, এই ছিল শারিকা প্রপার্টিজ লিমিটেড প্রেজেন্টস আলমগীরের চালাপন পর্ব 13-তে। এবং যারা জানেন এবং যারা জানেন না, সকলের উদ্দেশ্যে বলতে চাই, শারিকা প্রপার্টিজ লিমিটেড প্রেজেন্টস আলমগীরের চালাপন শুধুমাত্র উদ্যোক্তাদের নয়, এই পর্বে আপনিও আসতে পারেন, আপনাকে নিয়ে আমরা চালাপন করতে পারি। যদি আপনি একজন মনে করছেন যে সফল উদ্যোক্তা, সফল রাজনীতিবিদ, সফল মানুষ, সফল শিক্ষক, সফল সমাজসেবক, অর্থাৎ যদি মনে করছেন যে আপনার কথাগুলো যদি আমি জানাতে পারি তাহলে কিছু মানুষের কল্যাণে আসবে, তাহলে আপনিও কিন্তু নেক্সট পর্বে আমাদের সাথে আসতে পারেন আলমগীরের চালাপনে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।